গুপ্তচরের গল্প তো বহু শোনা যায়। যুগে যুগে দেশে দেশে বহু গুপ্তচরের কথা শিরোনামে উঠে এসেছে, কিন্তু আজ এমন একজন গুপ্তচরের কথা বলবো যে গুপ্তচর তার তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিল নিজের শরীরকে। নিজের শরীর, নিজের রূপের মায়ায় সে বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছ থেকে সংগ্রহ করত তথ্য এবং সেগুলো পাচার করত। কে সেই গুপ্তচর সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। 15ই অক্টোবর 1917, সেন্ট লাজার জেল, প্যারিস। সকাল সকাল মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বিশেষ কয়েদিকে ঘুম থেকে জাগানো হয়। 41 বছরের অসম্ভব সুন্দরী এই কয়েদির রূপের চর্চা হতো সমস্ত জায়গায়। জেল থেকে যাওয়ার সময় তাকে দুটো চিঠি লেখার অনুমতি দেওয়া হয় ও তাকে তৈরি হয়ে নিতে বলা হয়। তিনি ওভারকোট আর টুপি পরে বেরিয়ে পড়েন। তাকে নিয়ে যাওয়া হলো প্যারিসের বাইরে এক জায়গায়। তার সাথে ছিলেন দুজন নান ও তার আইনজীবী। আগে থেকেই সেখানে একটা খুঁটি পোতা ছিল। সেখানে দাঁড় করানো হলো সুন্দরীকে। ফায়ারিং স্কোয়াডের 12 জন সৈন্য লাইন ধরে দাঁড়ালো। সুন্দরীর চোখ বাঁধার কথায় আপত্তি জানায় সে চেয়েছিল নিজের মৃত্যু চোখের সামনে দেখবে। তার একটা হাত বাঁধা, অপর হাত দিয়ে তিনি তার আইনজীবীর উদ্দেশ্যে হাত নাড়ালেন। এরপর ফায়ারিং স্কোয়াডের কমান্ডার তার তলোয়ার দ্রুত হাতে নিচে নামালেন আর সঙ্গে সঙ্গে সৈন্যদের বন্দুকের গুলির আওয়াজ হলো। এরপর একজন সেনা অফিসার রিভলভার হাতে খুব কাছ থেকে তার মাথায় একটা গুলি করলো এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে গেল। হাত বাঁধা অবস্থাতেই হাঁটু মুড়ে ঢলে পড়ল সেই নারী। ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হলো মাতা হারির, যাকে আজও বলা হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত নারী গুপ্তচর। কে ছিলেন এই মাতা হারি? আসুন জেনে নি তার সম্পর্কে। মাতা হারির আসল নাম মার্গারেট জেল। জন্ম নেদারল্যান্ডসে 1876 সালে। মাতা হ্যারির বৈবাহিক জীবন সুখের ছিল না। মার্গারেটার বয়স তখন 27। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে প্যারিসে এসে তিনি একজন নর্তকী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই যুগে তার নাচে যৌন আবেদনের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন করে মাতা হারি। সহজ বাংলায় যাকে বলা যায় ইউরোপের মক্ষী রানী। তুমুল জনপ্রিয় হয়ে উঠল মার্গারেটা। নতুন নাম ধারণ করলো সে এবার মাতা হারি। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় যার অর্থ ভোরের আলো। 1905 থেকে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত মাতা হারি উপভোগ করেছিল দুর্দান্ত সেলিব্রিটির মর্যাদা। কখনো কখনো সিসিলির থিয়েটার কিংবা অভিজাত ব্যক্তিদের প্রাইভেট পার্টিতে দেখতে পাওয়া যেত মাতা হারিকে। তার নাম তখন উচ্চারিত হতো ঘরে ঘরে, কেননা সে ছিল ইউরোপে স্বল্প বসনা নাচের প্রথম ও প্রবাদ প্রতিম শিল্পী। সবচেয়ে বড় কথা, সে যুগের বিখ্যাত অনেক পুরুষের পরম আরাধ্য নাম ছিল মাতা হারি। ফ্রান্সের প্রথম সারির কূটনীতিক থেকে শুরু করে জার্মানির যুবরাজ পর্যন্ত ছিল মাতা হারির স্বপ্নে বিভোর। এই সময় হেনরি দিউ মার্গুয়েরি নামক একজন ফরাসি কূটনীতিকের সঙ্গে পরিচয় হয় মাতা হারির। আসলে কি মাতা হারি এত ভয়ঙ্কর এক মানুষ ছিল? আদৌ কি তার গুপ্তচর বৃত্তির কারণে এদিক ওদিক হয়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল? চলুন জানার চেষ্টা করি কি করেছিল মাতা হারি। কেমন ছিল তার গুপ্তচর জীবন? কেন তার মৃত্যু হলো নিষ্ঠুর অত্যাচারে? প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে ফ্রান্সের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে মাতা হারির বিরুদ্ধে। অভিযোগ ওঠে তার অভিনব নগ্ন নাচ দেখার জন্য, তার সাথে যৌন সম্পর্ক করার জন্য বিভিন্ন দেশের মন্ত্রী, জেনারেল, শিল্পপতিরা উন্মুখ হয়ে থাকতেন। এইসব ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে যেসব গোপন তথ্য মাতা হারি জানতে পারতেন, তা হাত বদল করেই তিনি হয়ে ওঠেন এক সাংঘাতিক গুপ্তচর। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা নজর রাখতে শুরু করলো তার চলাফেরার উপর। তারা খোঁজ নিয়ে জানতে পারলো মাতা হারি বার্লিনে গিয়েছিল এবং সেখানে জার্মান পুলিশ অফিসারের সঙ্গে তার সখ্যতা হয়েছিল। এইটুকু থেকেই তারা ধরে নিল মাতা হারি একজন জার্মান এজেন্ট এবং সেই অনুসারেই তারা তথ্য পাঠালো ফ্রান্সের কাছে।
পত্রপত্রিকায় সেই সময় লেখা হয়েছিল মাতাহারি হাজার হাজার মিত্রবাহিনীর সৈন্যের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু পরে তার বিচারের সময় সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে তিনি আসলে ছিলেন একজন ডাবল এজেন্ট, অর্থাৎ তিনি জার্মান ও মিত্রবাহিনী উভয়ের জন্যই গুপ্তচর বৃত্তি করেছেন। যুদ্ধের সময় জার্মান সামরিক কর্মকর্তা আর্নল্ড ভন কার্লের পাঠানো একটা টেলিগ্রাম ফরাসি গোয়েন্দারা ধরে ফেলে, যাতে দেখা যায় এজেন্ট H-21 বলে একজনের উল্লেখ আছে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই টেলিগ্রাম। এতে আরো ছিল মাতাহারির গৃহকর্মী মহিলার ঠিকানা, ব্যাংকের তথ্য ইত্যাদি। ফলে গোয়েন্দাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে এজেন্ট H-21 আসলে মাতাহারি আর কেউ নয়। 1917 সালের 13ই ফেব্রুয়ারি প্যারিসের এক হোটেল থেকে মাতাহারিকে গ্রেফতার করা হয়। তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাকে পাঠিয়ে দিলেন কুখ্যাত সেন্ট লাজার জেলে। যদিও অনেকে এর সত্যতা নিয়ে সন্দেহ করেন, তাদের কথা মাতাহারিকে ধরার জন্য ফরাসি গোয়েন্দারাই এটা সাজিয়েছিল, কারণ ফ্রান্সের উদ্দেশ্য ছিল যুদ্ধে তাদের ধারাবাহিক খারাপ ফলের জন্য মাতাহারির মতো একজনকে দায়ী হিসেবে দেখানো, যাতে জনগণকে খুশি রাখা যায়। মাতাহারি ছিলেন একজন বলির পাঁঠা। তবে ধরা পড়ার পর শেষ জিজ্ঞাসাবাদে মাতাহারি স্বীকার করেন যে হ্যাঁ, তাকে জার্মানরা গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল 1915 সালে। তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাকে বলেছিলেন দ্য গ্রেটেস্ট ওম্যান স্পাই অফ দ্য সেঞ্চুরি। মাতাহারি তার বিচার চলাকালীন বারবার বলে গিয়েছেন তার বিশ্বস্ততা শুধুমাত্র ফ্রান্সের প্রতি। হয়তো মিথ্যেও ছিল না সেই দাবি, কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেনি। ধরা পড়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয় মাতাহারিকে। একটা সময় ইউরোপের প্রায় প্রত্যেকটা পুরুষ ছিল মাতাহারির জন্য পাগল, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের পর কেউ তার দেহ নিতে আসেনি। কাজেই দেহটা দিয়ে দেওয়া হয় প্যারিসের মেডিকেল স্কুলে, যাতে সেটা ছাত্রদের কাটা ছেঁড়ার প্রশিক্ষণে ব্যবহার করা যেতে পারে। মাতাহারি কি ছিলেন আর কি ছিলেন না তা নিয়ে তার মৃত্যুর 100 বছর পরও বিতর্ক আর গল্পের শেষ নেই। তার ব্যবহৃত জিনিস এখনো অবিশ্বাস্য দামে নিলামে ওঠে। বহু আলোচিত এই চরিত্র জন্ম দিয়েছে অজস্র বই আর চলচ্চিত্রে। 2017 সালে মুক্তি পেয়েছে বিখ্যাত একটা ওয়েব সিরিজও, যার নামও মাতাহারি। কত রঙিন একটা চরিত্র, অথচ সোশ্যাল মিডিয়ার কিছু পেজ, কিছু সিনেমার, কিছু ওয়েব সিরিজ ছাড়া এই চরিত্রকে নিয়ে আমরা কেউ কিছু জানতেই পারি না। আমরা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছি, অথচ এই প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই বর্ণময় চরিত্র, এই রঙিন চরিত্র মাতাহারি, তার সম্পর্কে আমাদের কেউ কোনোদিন জানতেও দেয়নি। কিন্তু আমরা চেপে রাখবো না। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতা থেকেও আমরা তুলে আনবো এই রকমই বর্ণময় সব চরিত্র। কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনের হারিয়ে যাওয়া ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ইতিহাসকে চেপে রাখতে দেব না।